আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুমা। প্রিয় দর্শক, দেখছেন ইউটিউব চ্যানেল এবং মাসুমা ফেসবুক পেজ। দর্শক, হঠাৎ করে লাইভে আসলাম। একটু আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা। ইনশাআল্লাহ আগামীকালকে থেকে আবার নিয়মিত ভিডিও পাবেন এবং সাউন্ড ভিডিও সব ঠিকঠাক থাকবে। যে কোনো কারণেই হোক, কয়েকদিন আপনাদের সাথে সাক্ষাৎ করতে পারিনি, অনেক গুরুত্বপূর্ণ খবর দিতে পারিনি। আজকে লাইভটিতে এসেছি একদম সংক্ষিপ্ত সময়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে শেষ করব এবং আগামীকাল থেকে একাধিক বুলেটিন দেবার চেষ্টা করবো। আপনারা কি দেখতে এবং শুনতে পাচ্ছেন? আমাকে একটু ক্লিয়ার জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি। প্রিয় দর্শক, প্রথম যে বিষয়টি হলো সেটা হলো বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনেক পরিবর্তনের খবর পাওয়া যায়। তবে আন্তর্জাতিকভাবে বিশ্ব যে প্রক্রিয়া আগাচ্ছে, ওয়ার্ল্ড অর্ডার যে পরিবর্তনের দিকে যাচ্ছে, তারও কিছু সিমটম আমরা দেখতে পাচ্ছি। প্রথম, আমরা দেখলাম ভেনেজুয়েলা প্রেসিডেন্টকে এক প্রকার কিডন্যাপ করে নিয়ে গেল একটি শক্তিশালী রাষ্ট্রের প্রেসিডেন্ট তার বাহিনী দিয়ে। পৃথিবীতে এরকম ঘটনা খুব বিরল। যার শক্তি আছে তিনি সবকিছু করতে পারবেন, তার জন্য আইনের কোনো প্রয়োজন নেই। ধরেন, একটি বনে একটি খরগোশ আছে, সিংহ চাইলে তাকে যে কোনো সময় শিকার করতে পারে। একটা স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে একটা ছোট্ট বাহিনী পাঠিয়ে একটা শক্তিশালী দেশ তুলে নিয়ে চলে গেছে। এখান থেকে কয়েকটা বিষয় লক্ষণীয়। এক, যে নিকোলাস মাদুরো এত বড় বড় কথা বলছিলেন তার দেশের জন্য, সেই দেশটিতে যথেষ্ট দুর্নীতি, দুঃশাসন সব ঠিক আছে, এটা আমরা মানি। কিন্তু মাদুরো যে বড় বড় কথা বলছিলেন, জবাব দিবে, এই করবে, সেই করবে, ব্লা ব্লা ব্লা, শেষ পর্যন্ত একটি হেলিকপ্টারে কজন মার্কিন সেনা ঢুকে একজন প্রেসিডেন্টকে তুলে নিতে পারে, কিডন্যাপ করতে পারে, সেটা একটু অসম্ভব মনে হচ্ছে না আপনাদের কাছে? আমার এই বিষয়টা মাদুরোকে নিয়ে না, আমি আপনাদেরকে পুরো বিষয়টা আজকে বাংলাদেশের দিকে নিয়ে আসবো। কেন বাংলাদেশকে নিয়ে আসবো সেটা আপনারা পুরো ভিডিওটা শুনলে বুঝবেন। একটা শক্তিশালী রাষ্ট্রের অল্প কিছু সামরিক সদস্য চাইলে একটি দেশের প্রেসিডেন্টকে কিডন্যাপ করতে পারেন, তাদের জন্য পৃথিবীর কোনো আইন আদালতের প্রয়োজন নেই। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে মাদুরোর পর, ভেনেজুয়েলার পর সেই দেশটির টার্গেট হলো ইরান। ইতিমধ্যে আমরা দেখলাম ইরানের সরকার বিরোধী ব্যাপক ব্যাপক আন্দোলন শুরু হয়েছে, হাজার হাজার মানুষ রাস্তায় নেমে। আমি যতগুলো এজেন্সির খবর পেলাম বা ইরানের ভেতর থেকে যতগুলো রিলায়েবল সোর্স থেকে খবর পেলাম, এই বিদ্রোহটা সৃষ্টির নেপথ্যে রয়েছে দুটো রাষ্ট্র, একটা দখলদার আর একটা দখলদারদের আব্বা। দখলদারদের আব্বা বুঝতে পারছেন তো, ট্রাম্প কাকু। এখন বিষয়টা হলো যে ভেনেজুয়েলার পর কি তবে ইরান টার্গেট? জি, ভেনেজুয়েলার পর ইরান টার্গেট। অর্থাৎ একটি শক্তিশালী রাষ্ট্রের এজেন্সির কিছু লিড তথ্য কয়েকটি গুরুত্বপূর্ণ গণমাধ্যমে এসছে। তাদের বক্তব্য হলো বিগত গত বছরে দখলদারদের সাথে ইরানের যে লড়াইটা হলো, সেখানে ইরান দখলদারদের একটা শক্ত জবাব দিয়েছে এবং তারা বুঝতে পারেনি ইরান এতটা শক্তিশালী আক্রমণ বা পাল্টা আক্রমণ করতে পারে। তারা প্রথম কয়েক ঘন্টায় পুরো ইরানকে নাস্তানুবোধ করে দিয়েছে, ইরানের হাই অফিসিয়ালদের শেষ করে দিয়েছে। সেখান থেকে ইরান ব্যাক করেছে, কিন্তু ব্যাক করেনি ইরান, সেই দেশটিকে একেবারে নাড়িয়ে চালিয়ে দিয়েছে। সেই দেশটির কয়েক যুগের যে অ্যাসেট গুলো, পারমাণবিক প্রকল্পের অনেক কাজ, গুরুত্বপূর্ণ অনেক, কি বলবো, অস্ত্রাগার এবং সামরিক গবেষণা কেন্দ্র এবং তাদের ভয়াবহ কিছু গুপ্ত স্থানকে ধ্বংস করে দিয়েছে ইরান, তার টার্গেট মিসাইলে। এরপর তারা বুঝতে পেরেছে যে ইরানের সাথে তারা এই গেমটিতে বিজয় লাভ করতে পারবে না। তাহলে কি করতে হবে? ইরানের ভেতরে একটা রেজিম চেঞ্জ তাদের ঘটাতে হবে এবং সেই হিসেবে মিস্টার নেতানিয়াহু এবং ওই তার আব্বু ট্রাম্প কাকু তারা প্ল্যান করলেন যে ইরানকে এভাবে আগ্রাসী বা সামরিক অ্যাটাক দিয়ে কিছু করা যাবে না। কারণ ট্রাম্প কাকু যখন ইরানের পারমাণবিক প্রকল্পে টার্গেট করেছে, আমরা তখন দেখলাম যে ইরানও কাতারে তাদের সবচেয়ে বড় বৃহৎ যে বেজ, সে বেজে আক্রমণ করেছে। তো তারা দুটো রাষ্ট্রে বুঝতে পেরেছে যে ইরানকে আসলে ভিমরুলের জাতি, তাদেরকে আক্রমণ করলে তারা পাল্টা জবাব দেবে। তো সেই হিসেবে সাউন্ডে কি কোনো সমস্যা হচ্ছে? একজন লিখছেন সাউন্ডের সমস্যা হচ্ছে। তো সেই হিসেবে ইরান কাউকে ছাড়বে না। তাহলে কি করতে হবে? ইরানের ভেতরে
আরেকটা গোষ্ঠীকে খেপিয়ে তুলতে হবে যারা রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবে বা সরকারের উপর তারা খুশি হবে না এবং তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে। সেই হিসেবে ইরানের ভিতরে আমরা ব্যাপক সরকার বিরোধী আন্দোলন দেখলাম এবং অজস্র মানুষ রাস্তায় নেমেছে, সরকারের বাহিনীর সাথে তাদের ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে। অর্থাৎ ট্রাম্প এর পরপরই বলছেন যে ইরানের জনগণকে করলে সেই করলে সরাসরি সামরিক অভিযান চালাবে। প্রশ্ন হলো ট্রাম্প কাকু, আপনার দেশে তো কয়েকদিন আগে ব্যাপক বিক্ষোভ হয়েছে আপনার বিরুদ্ধে। এখন আপনার দেশের জনগণ যখন আপনার বিরুদ্ধে বিক্ষোভ করবে, তখন যে কোনো একটি দেশ কি চাইলে আপনার দেশে ঢুকে পড়তে পারবে? আপনাকে ধরে কান ধরে তুলে নিয়ে যেতে পারবে? নাকি আপনার শক্তি বেশি দেখে আপনি কাজগুলো করবেন? তো এই পরিস্থিতিতে ইরানও পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে এবং ইরান হুমকিও দিয়েছে যে কেউ সরকার পতন বা রেজিম চেঞ্জের কোনো পরিকল্পনা করলে তাকে শক্ত জবাব দেয়া। তো এই পরিস্থিতিতে বলা হচ্ছে ভেনেজুয়েলা এবং ইরানের মধ্যে একটা অন্যরকম প্ল্যান আছে। এই দুটো ঘটনা থেকে আসলে বাংলাদেশের শিক্ষা কি? সাম্প্রতিক কয়েকদিনের যে খবরগুলো পেলাম সেখানে বলা হচ্ছে বাংলাদেশের আর আমাদের প্রতিবেশী যে দেশটি, আমাদের বন্ধু রাষ্ট্র নরেন্দ্র মোদীর দেশ, তারা আমাদের সীমান্তে ভারী ভারী অস্ত্র মোতায়েন করছে, রাফায়েলের মতো যুদ্ধ বিমান মোতায়েন করছে, সেনা বাড়িয়েছে, টহল বাড়িয়েছেন, ড্রোন বাড়িয়েছেন, ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন রকম প্রস্তুতি তারা বাংলাদেশ সীমান্তে বাড়িয়েছে এবং এগুলো বাংলাদেশের বড় বড় গণমাধ্যমে এই খবরগুলো এসছে, আপনারা দেখেছেন। প্রশ্ন হলো, যখন বাংলাদেশ শেখ হাসিনা ক্ষমতায় নেই, একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে, তখন বারবারই কেন সীমান্তে উত্তেজনা বাড়াবার চেষ্টা করছেন মিস্টার নরেন্দ্র মোদী? একটা প্রশ্ন থাকে। দ্বিতীয় বিষয়টি হলো, এই মুহূর্তে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক সবচেয়ে তলানিতে। একে অপরের ভিসা বন্ধ করছে, একে অপরের হাই কমিশনে আক্রমণের ঘটনাগুলো ঘটছে এবং যখনই পাকিস্তান, চীন, তুরস্ক বাংলাদেশের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে, তখন তারা বিভিন্ন রকম ষড়যন্ত্রের জাল পেছাচ্ছে। এরই মধ্যে ঘটে গেল বাংলাদেশের অনেক বড় একটা ঘটনা, শহীদ ওসমান হাদির হত্যার ঘটনা। পরবর্তী কয়েকটা সূত্র বলছে কেউ দেশে আছে, কেউ বলছে ভারতে চলে গেছে। তো বাংলাদেশ থেকে যত অপারেশন হবে, গুপ্ত হত্যা হবে, গুম হবে, খুন হবে, ক্রস ফায়ার হবে, তাদেরকে সব আশ্রয় দিবে ভারত। তার মানে কাজগুলো কি ভারত করাচ্ছে? খুনিদেরকে, হাসিনাকে, ডিজিএফআইকে, আওয়ামী লীগের নেতাদেরকে আবার বলা হচ্ছে হাদির খুন। যদি আমরা বিশ্বাস করি না, তিনি দেশে আছেন মনে হচ্ছে, তারপর বলা হচ্ছে তিনি ভারত চলে গেছেন। যদি তাই হয়, তাহলে বাংলাদেশের বিরুদ্ধে যারা কাজ করবেন, জনগণের বিরুদ্ধে যারা করবেন, মানবতার বিরুদ্ধে যারা কাজ করবে, তাদেরকে আশ্রয় দিবে ভারত। এর মানেটা কি? তাদের একটা মিশন আছে বাংলাদেশের বিরুদ্ধে। আচ্ছা, ধরেন হঠাৎ করে ভারত যেটা বড় রাষ্ট্র, ভারতের যুদ্ধের বিমানগুলো আসলো বা কয়েকটা হেলিকপ্টার এসে প্রফেসর ইউনূসের কান ধরে নিয়ে চলে গেল এবং ভারত বলল হাসিনা আবার ব্যাক করবে, হাসিনা সাংবিধানিকভাবে বৈধ প্রধানমন্ত্রী। কি করবেন আপনারা? কেউ নামবে পথে? নামবে না, কেউ নামবে না। কারণ যারা নামার তারা জুলাইতে নেমেছিল এবং নামার পর তারা একটা জিনিস শিখেছে যে আমরা যত রক্ত দিই না কেন, আমরা যত জীবন দিই না কেন, আমরা অন্ধ হই না কেন, পঙ্গু হই না কেন, আমরা অঙ্গ হানি ঘটুক না কেন, দিন শেষে লাভবান হবে লুটেরা, রাজনীতিবিদদের, আমাদের কিচ্ছু হবে না। দিন শেষে লাভবান হবে পোস্টাল বয়দের, যেমন বৈষম্য বিরোধী আন্দোলনের নাহিদ, আসিফ, সানজিজ, কি বলে মাহফুজ, তাদের লাভ হয়েছে। তারা নেতৃত্ব দিয়েছে বলে হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। তারা জুলাইকে বিক্রি করে দিয়েছে তাদের লোভের কাছে। কিন্তু যারা এই দেশটার জন্য লড়াই করেছে, শহীদ হয়েছে, অন্ধ হয়েছে, পঙ্গু হয়েছে, তারা কিছু পায়নি, তারা চিকিৎসা পায় না। একটা উদাহরণ দেয়, আমার ড্রাইভারটা আব্দুর রহিম জুলাইতে 173টা গুলি খেয়েছে। মৃত্যু থেকে উঠে আসা একটা ছেলে, সবার তার পরিবার তার জন্য কবর খনন করছিল। আল্লাহ তাকে হয়তো বাঁচিয়েছেন, বেঁচে এসছেন। তার চিকিৎসার খরচটা নাই, প্রতি মাসে তাকে ডাক্তার দেখানো, তার চিকিৎসা, ওষুধ, সে কোন রকম। আমি মানবিক কারণে তাকে আমার পার্সোনাল গাড়ির ড্রাইভার হিসেবে রাখছি, যে একজন জুলাই যোদ্ধা আমার সঙ্গে থাকুক, তার ভালো মন্দের অ্যাটলিস্ট দায়িত্বটা যেন আমি নিতে পারি। রাষ্ট্র তার দিকে তাকাচ্ছে না। যে মৃত্যু থেকে বেঁচে এসছে রাষ্ট্রকে ফ্যাসিস্ট মুক্ত করতে গিয়ে। পুরো দেশের চিত্রটা এরকমই, পুরো দেশের চিত্রটা এরকম। প্রকৃত মুক্তিযোদ্ধারা ৭১ মূল্য পাননি। পেয়েছে কারা? যারা রাজনীতির নামে দেশটা বিক্রি করেছে, যারা রাজাকার ছিলেন, কেবল
সব রাজাকার জামাত, কিন্তু প্রকৃত রাজাকারের সংখ্যা যখন বেরিয়েছে আমরা কোন কোন দলে দেখেছি, কিন্তু প্রত্যেকটা রাজাকার মুক্তিযোদ্ধা সেজে গেছে, আর অন্যদিকে অনেক নিরপরাধ রাজাকার সেজে গেছে। এই রাষ্ট্র এই মিডিয়া তাই করেছে। এবং জুলাইতে যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, তারা কিছু পায়নি, পেয়েছে কারা? তারা পোস্টার পায়, যারা সামনে ব্যানারের সামনে ছিল, মন্ত্রিত্ব পেয়েছে, মানে উপদেষ্টাগিরি করেছে, হাজার কোটি টাকার মালিক হয়েছে। আগামীতে কোনো না কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসবে এবং জুলাই সনদ মনদ গণভোট মনোভোট সমস্যা সব মাথায় যাবে, কিছু থাকবে না, আবার দেশ আগের মতো চলবে, 54 বছর যেভাবে চলছে। এই পরিস্থিতির আলোকে আমরা কি দেখতে পাচ্ছি? যদি কোনোদিন হুট করে নরেন্দ্র মোদী সাহস করে দেশে ঢুকে পড়েন, দুটো হেলিকপ্টার পাঠিয়ে তারেক রহমানকে বা ডক্টর শফিকুর রহমানকে অথবা ইউনূস সরকারকে কানটা ধরে নিয়ে চলে যান, কি করবেন? এই দেশের জনগণ আর নামবে না। কারণ জুলাই থেকে আমাদের একটা শিক্ষা হয়েছে, জীবন দিবে জনগণ, আর কি বলবো, মাখন খাবে রাজনীতিবিদরা, লুটেরা। তো এখান থেকেও বাংলাদেশে একটা শিক্ষা আসবে। 3 নম্বর যে মেসেজটা, এখন তাহলে আসলে বাংলাদেশ কি করতে হবে? পাকিস্তান বাংলাদেশকে অফার করছে একটা সামরিক চুক্তি করার জন্য। কি সেটা? পাকিস্তান এবং সৌদি আরব যে চুক্তিটি করেছে, যে পাকিস্তানে আক্রমণ মানে সৌদি আরবে আক্রমণ, সৌদি আরবে আক্রমণ মানে পাকিস্তানে আক্রমণ। এখন বাংলাদেশ যদি এই মুহূর্তে মনে করে যে আমরা ভেনেজুয়েলার মাদুরের ভাগ্য পরিণতি ভোগ করবো না, আমি মনে করি ইমিডিয়েটলি বাংলাদেশের উচিত হবে চীন, পাকিস্তান, তুরস্কের সাথে এই চুক্তিগুলো করে ফেলা। এতে লাভ হবে কি? এই চুক্তি করলে ওই কাকুর, মোদী কাকুর বাপেও সাহস করবে না বাংলাদেশে একটা সেনাবাহিনী পাঠাতে। কিন্তু এই মুহূর্তে যদি কিছু হয়, ভেনেজুয়েলার কেউ আসছে সামনে, আমেরিকার আসে নাই, অথচ বড় বড় কথা বলেছিল রাশিয়া, চীন, কত কিছু বলেছে, কিচ্ছু করে না। এরা করে না কখনো কিছু, কিন্তু পাকিস্তান করবে। পাকিস্তান বাংলাদেশের জন্য করবে না, পাকিস্তান করবে তার নিজের স্বার্থে। ধরে নেন কারণ কি? অর্থাৎ এই ভূমিটি মুসলমানদের থাকা মানে পাকিস্তানেরই থাকা, এটা পাকিস্তান মনে করে, আমি মনে করি না। কারণ কি? মুসলিম ইউনিটি বা মুসলিম শক্তিটাকে পাকিস্তান গুরুত্বপূর্ণ মনে করে। কিন্তু দখলদাররা যদি দখল করে নেয় বা তাদের পুতুল সরকার হাসিনার মতো কাউকে বসায়, সেক্ষেত্রে এই রাষ্ট্রটি, এই অঙ্গ মানে এই ভূমিটি ভারতের পক্ষে হয়ে যাবে, ভারত আরো শক্তিশালী হবে, পাকিস্তান এখানে মানে আর একটা কি বলবো দুর্বল পয়েন্টে পড়ে যাবে, কারণ এই ভূমিটা পাকিস্তানের অংশ ছিল 71 আগ পর্যন্ত। তো এখন বাংলাদেশের সামনে খুব বড় প্রশ্ন হলো তার নিরাপত্তার জন্য বাংলাদেশ আসলে কি কি পরিকল্পনা গ্রহণ করছে। মাদুরের ঘটনার পর থেকে বাংলাদেশের উচিত কি? দ্রুত চীন, পাকিস্তান, তুরস্ককে বাংলাদেশের সামরিক ঘাঁটির অনুমতি দেয়া। এরা বাংলাদেশ দখল করবে না, কোনো দিনই করবে না, এখানে এরা কখনো করে না। এই 3টি দেশ কোনো জায়গায় এইভাবে আধিপত্য বা দখলদারিত্ব চালায়নি, কিন্তু ভারত চালিয়েছে। ভারতের অনেক রাজ্য মুসলমানদের ছিল, এগুলো ভারত দখল করেছে, এভাবেই দখল করেছে। এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে? ইউনূস সরকার তার নত পররাষ্ট্রনীতি আমরা দেখতে পাচ্ছি। ভারতের জয়শঙ্করের সামনে আমাদের সকল উপদেষ্টাদের কুচুমুচু হাত দেখেছি, দিন শেষে তাদেরকে হাজিরা দেওয়ার লক্ষণ দেখেছি। হাসিনার বিরুদ্ধে অনেক কথা বলেছে, কিন্তু ভারতের বিরুদ্ধে যে চুক্তিগুলো খুব একটা আমরা সেভাবে শুনিনি, বাতিল হয়েছে। এবং ভারতকে খুশি করার জন্য সবই করছে সরকার। পরবর্তী যারা আসবে নির্বাচিত সরকার, আমার মনে হয় তারাও ভারতকে খুশি করার জন্য সবাই প্রতিযোগিতায় দাঁড়িয়ে গেছে সিরিয়ালে, কে কত দিতে পারবে, কে কত ভারতের পা চাটতে পারবে, সেই প্রতিযোগিতায় নামছে। কারণ ভারতের যে সর্বাধিক পা চাটবে তাকে ভারত ক্ষমতা বসাবে, এরকম একটি থিম বাংলাদেশে তৈরি হয়েছে। কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে তার রাষ্ট্রের ভূখণ্ডকে নিরাপত্তার প্রয়োজনে রক্ষা করতে হলে প্রথম যে বিষয়টি, সেটি হলো বাংলাদেশের সামরিক খাতকে উন্নত করা। শুধু সামরিক খাত একদিনে উন্নত হবে না, তাহলে বাংলাদেশকে কিছু পলিসি গ্রহণ করতে হবে, শক্তিশালী রাষ্ট্রের সাথে সামরিক চুক্তি। এখন বাংলাদেশ যদি ভেনেজুয়েলার ঘটনার পরে সতর্ক না হয়, মনে রাখবেন হঠাৎ যে কোনো একদিন দানব ঢুকে পড়তে পারে এবং আমাদের রাষ্ট্রকে কয়েক ঘন্টার মধ্যে দখল নিতে পারে। এখন কেউ বলবেন না এটা হবে না, ওটা হবে না। হয়েছিল গত 16 বছর মুখ্যমন্ত্রী বসেছিলেন বাংলাদেশ, ভারতের মুখ্যমন্ত্রী শেখ হাসিনা। তো এরকম কোন মুখ্যমন্ত্রীকে বসিয়ে দেশটাকে লুট করবে, অথবা মমতাকে পাঠিয়ে দিল, যা তুই এখন এটা চালা, মমতা শেখ হাসিনা পশ্চিমবঙ্গ চালা, কি বলে ভারতের কলকাতাটা কি বলে সেটা চালা। এই পরিস্থিতি হওয়ার আগে বাংলাদেশকে আমি মনে করি সর্বাধিক সতর্ক থাকা জরুরি। এই কথাগুলো একেবারে মূল্যহীন ভাববেন না। বাংলাদেশ অনেক রকম
বিপদের মুখে আছে। আর এই বিপদের মুখে একটা বিষয় মনে রাখবেন, মাদুরোকে যখন ধরে নিয়ে যায় সেনাবাহিনী চুপ করেছিল, একটা লোক আগালো না। একটা অদ্ভুত না, একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বা কাউকে তুলে নিয়ে যাবে, সে দেশে সেনাবাহিনী কি করলো? তাহলে মাদুরো কাদের উপর ভরসা করে ট্রাম্পকে হুমকি দিলেন? বিশ্বাসঘাতক, একদম কাছে থাকে। তো বাংলাদেশে এরকম কিছু ঘটলে, বাংলাদেশে গত 16 বছর আমাদের ক্যান্টনমেন্ট কি করেছে আমরা জানি, আমাদের গোয়েন্দা বাহিনী কি করে জানি, সব জানি তো আমরা। এরকম কোন বিপদ বাংলাদেশের জন্য আসলে পেছন থেকে কারা কারা কেটে পড়তে পারে আপনারা আন্দাজ করতে পারেন। পিলখানাতে কি ঘটেছে আর আমাদের সেনাবাহিনীর ভূমিকা কি সেটা আমরা দেখেছি। আজ পর্যন্ত সঠিক বিচার সেনাবাহিনী নিজেই করছে না, নিজেদের হত্যা বিচার নিজেরাই করছে না। তার মানে আমরা ভরসা পাই না আমাদের এই বাহিনীর উপর খুব বেশি। তাহলে কি করতে হবে? আন্তর্জাতিকভাবে আমাদেরকে একটি সামরিক চুক্তির মধ্যে আসতে হবে, যাতে করে বাকি দেশগুলো এই বাংলাদেশের স্বাধীনতা বা সার্বভৌমত্ব রক্ষা তারা এগিয়ে আসবে, তাদের প্রয়োজনে, বাংলাদেশের প্রয়োজনে। তাই বলবো, বাংলাদেশের সরকারের উচিত দ্রুত পাকিস্তানের সাথে, প্রয়োজনে চীনের সাথে, প্রয়োজনে তুরস্কের সাথে সামরিক চুক্তিগুলোকে আরো শক্ত বা পাকাপোক্ত করে নেওয়া উচিত, যাতে করে কেউ আগ্রাসন চালালে এই ছোট্ট দেশটাতে বাকি রাষ্ট্রগুলো তার অধিকার হয়ে পড়বে, আইনত অধিকার হয়ে পড়বে তারা, সেখানে সে বড় রাষ্ট্রটির সামনে বাধা হয়ে দাঁড়াবে। অ্যাটলিস্ট তুরস্ক, পাকিস্তানের মতো দেশ আমাদের সাথে সামরিক চুক্তি করলে প্রতিবেশী দেশটি কখনো সামনেই আসবে না, যুদ্ধের প্রয়োজন আসবে না, সামনেই আসবে। এটা আমাদের এখন খুব জরুরি। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামীকালকে থেকে আবারও নিয়মিত হব আপনাদের সাথে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।